এসএসসির ফল প্রকাশ, জিপিএ 5 ও পাশের হার দুটোই কমেছে। ফেনীতে বন্যা, গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিল পুলিশ। 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না, বলছেন ফয়জুল করিম। জানাবো বিএনপির যত চ্যালেঞ্জ, এবং সর্বশেষ জানাবো জামায়াতের এবারের চীন সফর গুরুত্বপূর্ণ, বলছেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ 5 ও পাশের হার দুটোই কমেছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় ও ফল প্রকাশ করে। ফল বিশ্লেষণে দেখা গেছে এবারে পাশের হার 68.45। গত বছর পাশের হার ছিল 83.04। এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। তথা গতবারের চেয়ে এবার জিপিএ 5 কমেছে 42,097 আর পাশ কমেছে 15%। এবার ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। ফেনীতে বন্যা, গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিল পুলিশ। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, পরশুরামের বন্যা দুর্গত এলাকায় গর্ভবতী এক নারী আটকে পড়ার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ফুলগাজীতেও বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। এছাড়া বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় শুকনো ও রান্না করা খাবার সহ বিভিন্ন বিশুদ্ধ পানি বিতরণ করেছে তারা। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেনী জেলা পুলিশের উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে রাতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থান ভেঙে পানিবন্দী হয়ে পড়ে 20,000 মানুষ। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না, বলছেন ফয়জুল করিম। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়, শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশে শান্তি আসবে না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, প্রশাসনকে এখনও ঢেলে সাজানো হয়নি, তাই 2 দিন আগে হোক আর পরে হোক সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব অংশের মানুষ সংসদে যেতে পারবে, তাহলে সর্বজনীন সংসদ হবে। সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি দেওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, দেশের মানুষ ব্যবসা করতে পারছে না, আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না, আজকে যুবক সন্তানরা থাকতে পারছে না। দেশের পাবলিক বলছে, আমি না বিএনপির কি গুণ, 9 মাসে 150 খুন, চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে। এটা দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? বিএনপির যত চ্যালেঞ্জ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য অগ্রগতি কতটুকু। বিশেষ করে 2024 সালে জুলাইয়ে ঘটে যাওয়া গণ আন্দোলনের পর দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আশা উঁকি দিচ্ছে, যার প্রেক্ষাপটে ওই প্রশ্নটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির অনেক নেতা যেখানে প্রকাশ্যে 90% আসনে বিজয়ের আত্মবিশ্বাসের দাবি করেছেন, সেখানে নবাগত ছাত্র রাজনৈতিক দল এনসিপি নেতারা পাল্টা বিশ্লেষণ বলছেন, বিএনপি পরাজয়ের 50 থেকে 100টি আসন পেতে পারে। এই বিতর্কের মধ্যে রাজনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক বাস্তবতা এবং আঞ্চলিক রাজনৈতিক ডায়নামিক্স সবকিছুতে ছাপিয়ে পরিস্থিতি শব্দটি হয়ে উঠছে নির্ধারক ফ্যাক্টর। গত 28শে জুন চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বানের আয়োজিত
মহাসমাবেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামপন্থী দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতির দাবি তোলে। যদিও বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ও নির্বাচন পরিচালনা প্রচলিত রীতির আলোকে এ পদ্ধতি এখনই বাস্তবায়নযোগ্য কিনা আলোচনার বিষয়। তথাপি এ প্রস্তাব একটি নতুন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বিএনপির সুইং ভোটার বা নিরপেক্ষ ভোটারদের মনোজগতে একটি প্রভাব ফেলতেই এই কৌশল ব্যবহার হচ্ছে, এটি অস্বীকার করা যাবে না। এই প্রেক্ষাপটে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাকে সমর্থন করছে এবং এটিকে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, দ্রুত, ফলপ্রসূ ও প্রত্যক্ষ গণমতের প্রতিফলনকারী একটি ভোটিং মেকানিজম হিসেবে তুলে ধরছে। তাদের মতে এই ব্যবস্থার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী নির্বাচন সম্ভব। কিন্তু বাস্তব রাজনীতিতে আরও বড় প্রশ্ন দাঁড়ায়, যদি আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ না করে, তাহলে বিএনপির বিজয় কতটা অর্থবহ হবে এবং তারা আসলে কার সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হলো এনসিপি বা জামায়াতের মতো রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে প্রকাশ্য জোট না গড়ে বরং আদর্শিকভাবে ঘনিষ্ঠ মধ্যপন্থী দলগুলোর সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন ভিত্তিক ঐক্য গড়ে তোলা। এতে যেমন দলটির ন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি অক্ষুণ্ণ থাকবে, তেমনি আনুপাতিক ভোট ব্যবস্থার নামে নির্বাচনী বিলম্বের মতো যে কোনো কৌশল মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অন্যতম চ্যালেঞ্জ হলো দলীয় শৃঙ্খলা ও মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ। লন্ডন থেকে পরিচালিত এই রাজনৈতিক কাঠামো বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর হচ্ছে সে প্রশ্ন এখনও বহাল। দলের একাংশ কোন্দল, চাঁদাবাজি, এমনকি সহিংসতার অভিযোগ রয়েছে, যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষত তরুণ ভোটারদের মাঝে গঠিত হওয়া নতুন আশা ভরসার প্রেক্ষাপটে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2008 সালে নির্বাচনে বিএনপি 32.5% ভোট পেয়েও মাত্র 30টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে আওয়ামী লীগ 48.4% ভোট পেয়েছিল 230টি আসন। এতে বোঝা যায় ভোটের শতকরা হার ও আসন প্রাপ্তির মধ্যে সরল সম্পর্ক নেই, বরং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনায় ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে। অতএব বিএনপির 90% আসনের প্রত্যাশা আপাত দৃষ্টিতে অতিরঞ্জিত বলে মনে হলেও 150 থেকে 170টি আসন পাওয়া অসম্ভব নয়, যদি নির্বাচন সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ হয়। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় শক্তি হতে পারে একটি সাহসী রাজনৈতিক ন্যারেটিভ, যা দমননীতি সত্ত্বেও টিকে থাকার প্রতিচ্ছবি। তবে তা কেবল প্রতিরোধ নিয়ে নয়, দায়িত্বশীলতা, পরিকল্পনা ও অংশগ্রহণমুখী কৌশলের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে যদি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়, তাহলে প্রথমবারের মতো বহু ভোটার তাদের প্রকৃত রাজনৈতিক মতপ্রকাশের সুযোগ পাবেন। তখনই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা অর্থবহ, জামায়াত ও এনসিপির বাস্তব উপস্থিতি কতখানি এবং নতুন প্রগতিশীল দলগুলোর গ্রহণযোগ্যতা আদৌ তৈরি হয়েছে কিনা। রাজনীতিতে গালভরা বক্তব্যের চেয়ে বেশি জরুরি হলো বাস্তব প্রস্তুতি, নীতিভিত্তিক অবস্থান এবং জনমুখী প্রতিশ্রুতি। কে কয়টি আসন পাবে বা কে জামানত হারাবে, এসব নিয়ে আলোচনা চলতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবে জনগণ ব্যালটের মাধ্যমে। আর সেই রায়কে গ্রহণযোগ্য করতে হলে চাই একটি অবাধ, প্রতিযোগিতামূলক এবং সব অংশগ্রহণমূলক নির্বাচন। তবে যদি আগামী নির্বাচন আওয়ামী লীগবিহীন হয়, তাহলে বিএনপির জন্য অতীতের শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিভাবে জনপ্রিয়তা চূড়ায় থেকেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই অভিজ্ঞতা বিশ্লেষণ করে বিএনপিকে তার রাজনৈতিক নীতি ও সাংগঠনিক কৌশল নির্ধারণ করতে হবে। তাহলেই দলটি আস্থার প্রতিদান দিতে পারবে এবং দেশ পেতে পারে একটি কার্যকর, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। সবশেষে যদি আমরা সত্যি গণতন্ত্রকে রক্ষা করতে চাই, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতার লোভ পরিহার করে ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিত করার এখন সময়ের দাবি। পরস্পরের বিরুদ্ধে কথার লড়াই নয়, বরং নিজেদের গ্রহণযোগ্যতা জনতার কোর্টে তুলে দেওয়াই হতে পারে গণতন্ত্রের নতুন সূচনা, আর সেই কোর্টের নামই ভোটার। জামায়াতের এবারের চীন সফর গুরুত্বপূর্ণ, বলছেন গোলাম পরোয়ার। বিএনপির একাধিক সফরের পর এবার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্ব উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি চীন সফরের আমন্ত্রণে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই সফরকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা জামায়াত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এটা দল হিসেবে জামায়াত ইসলামের দ্বিতীয় চীন সফর বলে জানান গোলাম পরোয়ার। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।